সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। রাতে জোছনা সুন্দর, দিনে সূর্যের আলো। কিছু চাওয়া না পাওয়াতেই ভালো, কিছু স্বপ্ন স্বপ্নতেই সুন্দর। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। প্রথমে কবিতা দিয়ে শুরু করলাম, আক্ষেপের কবিতা। জীবনে সব কিছু পেয়ে গেলে জীবনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর কিছু চাওয়া অপূর্ণতাতেই সুন্দর। কথাগুলো বলার কিছু কারণ আছে। আমরা বিগত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের সরকার পর্যায়ের মানুষদের কাজকর্ম, ঊর্ধ্বতন উচ্চ পর্যায়ের যারা আছেন, যারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের কার্যকলাপ, তাদের অ্যাটিটিউড আমরা দেখছি। বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে বিভিন্ন প্রকার এলিগেশন, বিভিন্ন প্রকার ক্ষোভ। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি যতই দিন এগিয়ে যাচ্ছে, যতই সময় যাচ্ছে, ততই তাদের মধ্যে অনৈক্য বাড়ছে, পারস্পরিক হানাহানি বাড়ছে, পারস্পরিক ঘৃণা বাড়ছে। বাংলাদেশের রাজনীতি মানেই পারস্পরিক ঘৃণা, অহেতুক বাকবিতণ্ডা, সৃজনশীলতার মুখোশ খুলে একে অপরকে কাদা ছোড়ার উৎসব। বিরোধী মানেই যেন দেশদ্রোহী, ক্ষমতা মানেই যেন অন্যকে অপমান করার লাইসেন্স। পেঁয়াজের দাম, শিক্ষার মান, মানুষের জীবনযাত্রার মান, চাকরির সংকট, এসব নিয়ে রাজনীতিবিদদের মাথা ব্যথা নেই। দেশের শান্তি, শৃঙ্খলা, অগ্রগতি, প্রগতি কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ব্যস্ত কে কবে কার বিরুদ্ধে কিভাবে কুৎসা রটাবে, কে কাকে কিভাবে অপমান করবে, অপদস্থ করবে, কে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করবে, কে কিভাবে দেশের অর্থনৈতিক লুটপাট চালাবে, কে তার অবস্থানের যে সুবিধা সেটা ভোগ করবে। তারা ব্যস্ত কে কবে কার বিরুদ্ধে কি বলছে, কে কার ভাইরাল ভিডিও ফাঁস করবে, কার মিছিল কাকে থামাবে। রাজনীতি না নাটক আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি, প্রতিদিন দেখছি, প্রতি মুহূর্তে দেখছি। জনগণ তামাশা দেখছে, কেউ হাসে কেউ কাঁদে, কিন্তু সবশেষে ক্ষতিটা জনগণেরই হয়। আমরা অনেকেই ভেবেছিলাম যে আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, 5ই আগস্টের পরে একটা সুন্দর দেশ আমরা পাবো, একটা সুন্দর রাষ্ট্র কাঠামো আমরা পাবো, একটা জনবান্ধব একটা আইনশৃঙ্খলা বাহিনী আমরা পাবো, আমরা একটা জনমুখী, জনতার কথা বলবে, জনতার পক্ষে কাজ করবে, এরকম কিছু রাজনৈতিক দল আমরা পাবো। কিন্তু আমাদের ঘুরে বালি, সকল আশা যেন আশাই থেকে যাচ্ছে, সকল চাওয়া যেন চাওয়াই থেকে যাচ্ছে। আমরা যেখানে ভেবেছিলাম যে সবাই মিলেমিশে, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিত্ব, যারা উচ্চশিক্ষিত, যাদেরকে আমরা সুশীল নামে চিনি, সুশীল নামে জানি, সেই সুশীল সমাজ, সেই প্রত্যেকটা সমাজ তাদের অভ্যন্তরীণ একটা একতার মাধ্যমে একটা সুন্দর দেশ গড়ে দিবে আমাদেরকে, একটা সুন্দর সিস্টেম আমাদেরকে উপহার দেবে, একটা সুন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি, একটা সুন্দর বিচার বিভাগ, একটা সুন্দর গণতান্ত্রিক দেশ আমাদেরকে উপহার দেবে। সেই আশা বুকে নিয়েই আমরা রাস্তায় নেমেছিলাম, সাধারণ জনগণ রাস্তায় নেমেছিলাম, গুলির সামনে দাঁড়িয়েছিলাম, বুক পেতে গুলি নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে এসে আমাদের মনে হয় সেই আশাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, অন্ধকারের গহ্বরে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে অতল সাগরে। তার পেছনে কি, কারা কলকাঠি নাড়ছে, কাদের স্বার্থ এখানে আমরা নিয়মিতই দেখি। টকশোতে এসে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ চ্যানেলের টকশোতে এসে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল
এক একজন এসে এক একজন তার নিজের মতো করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। কেউ আশা দিচ্ছেন, কেউ হতাশা দিচ্ছেন, কেউ একজন আরেকজনকে দোষারোপ করছেন। আমি কিছু করিনি, সব দোষ তার। কথাটা ওই রকমই হয়ে যায়, যত দোষ নন্দ ঘোষ, ষোলো নন্দ ঘোষটাকে, সেই নন্দ ঘোষটাকেই আমরা খুঁজে পাচ্ছি না, আমরা খুঁজে বেড়াচ্ছি। কেউ কেউ আবার চিলে কান নিয়েছে শুনে কানের দিকে হাত না দিয়েই চিলের পিছনে দৌড়াচ্ছি। রাজনীতিটা যেন ক্ষমতার একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো আক্ষেপ থেকে আসছে, কথাগুলো ভেতর থেকে আসছে, কথাগুলো দেশপ্রেম থেকে আসছে, কথাগুলো ভবিষ্যৎ ভাবনা থেকে আসছে। আমরা অনেক দিন যাবৎ দেখছি, আমরা যদি একদম পিছন থেকে ধরি, জন্মের পর থেকে আমরা দেখেছি রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি, গ্রুপিং, এ তাকে মারছে, সে ওকে মারছে, কে কাকে মারছে, কেন মারছে জানে না। দিন শেষে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, লোভ, লালসা, এই জিনিসগুলাই। তবে এগুলো আমরা পরিহার করতে পারিনি এখনো, আজও আমরা পরিহার করতে পারিনি। এজন্যই আমি শুরুটা ওই দিয়ে করেছিলাম, কিছু আশা, আশাতেই ভালো, কিছু স্বপ্ন, স্বপ্নতে থাকাই ভালো। জীবনের সব চাওয়া পূর্ণ হয়ে গেলে জীবনের মানে থাকে না। আজকে আমরা অনেকেই আজকে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই, অনেকেই আক্ষেপ প্রকাশ করছে, এমনটাই কি আমরা চেয়েছিলাম? যদি এমনটাই চেয়ে থাকি তাহলে আগে খারাপ কি ছিল? আমরা কিসের জন্য রাস্তায় নেমেছিলাম? কিসের জন্য আমরা গুলির সামনে দাঁড়িয়েছিলাম? কেন রাস্তায় রক্ত ঝরেছিল? উত্তর কারো কাছে নেই, কারো কাছে জানা নেই, কেউ দিচ্ছে না। সবাই যার যার মতো ছোটাছুটি করছে, সবার চাহিদাটা একটা জায়গায় গিয়ে একত্রিত হচ্ছে, ক্ষমতা, অর্থ, লুটপাট। দেশের কি হবে, দশের কি হবে, দেশ কোথায় যাবে, জনগণের কি হবে, এটা নিয়ে কেউ ভাবছে না। আর যদি খুব বেশি আমার আঞ্চলিক ভাষায় বলি, সবাই জনগণের সামনে মূলা ঝুলিয়ে রাখছে। আমরা যদি বিগত কিছুদিন যাবৎ খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র খুনকে কেন্দ্র করে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। আমরা যদি প্রশ্ন করি, বিগত 9 মাসে কি একটা খুনি হয়েছে? শুধু এটারই বিচার চাই? আর বিএনপির অভ্যন্তরীণ কোন দলে যে খুনগুলো হয়েছে সেগুলোর বিচার কোথায়? সেগুলোর জন্য আমরা রাস্তা ব্লক করছি না কেন? গত 17 বছর তাদের দলীয় যে নেতাকর্মীরা যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, সেগুলোর বিচার চাইছি না কেন? আজকে সাম্য হত্যা হয়েছে, তার বিচারটাই আগে চাই। আর যাদের পরিবার দীর্ঘদিন যাবৎ বিচারহীনতায় ভুগছে, যে মানুষগুলো, যে মাঠ পর্যায়ের নেতাকর্মীগুলো দীর্ঘদিন যাবৎ মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেরিয়েছে রাস্তাঘাটে, আগানে বাগানে, বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, পালিয়ে বেরিয়েছে, আদৌ তাদের চাওয়াটা কি? তাদের সেই ত্যাগের ফলাফল কি? আমরা আজকে একটা সাম্য হত্যা নিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছি। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকগুলো সংবাদে এসেছে, সাম্য হত্যায় রাস্তায় ব্লকেট করা হয়েছে, আন্দোলন চলছে। এক সাম্য হত্যার বিচার আমরা চাই। গত 17 বছরের যে হত্যাকাণ্ড, গুম, খুন হয়েছে সেগুলোর বিচার আমরা চাচ্ছি না। আমরা মেয়রের পদ নিয়ে দেখতে পাচ্ছি গত 6-7 দিন যাবৎ ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ব্লক করে রাখা হয়েছে। আবার সেখানে ইশাক সাহেব এসে ক্ষমা চাইছেন ঢাকাবাসীর কাছে। সব পাপের ক্ষমা হয় না, সব অন্যায়ের ক্ষমা হয় না। আপনি 5 দিন, 6 দিন, 7 দিন যাবৎ গুরুত্বপূর্ণ 2-3টা পয়েন্ট ব্লকেজ করে রেখে আপনি ক্ষমা চাইবেন, এটা ক্ষমার যোগ্য?
এখানে বাংলাদেশের যে আইন মন্ত্রণালয়ের যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান আছেন আসিফ নজরুল, আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইব যে যেহেতু বিগত সরকারের সবগুলো নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে, তাহলে কোর্ট থেকে এরকম গ্যাজেট কিভাবে পাশ করা হয় যে ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিতে পারবে? ইভেন এটা এক্সপায়ার হয়ে গেছে, মেয়রের যে মেয়াদকাল, সেই মেয়াদকালটা এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও এই গ্যাজেটটা কেন পাশ করা হলো? কার ইশারায় পাশ করা হলো? কিভাবে পাশ করা হলো? এটা কি বিশৃঙ্খলতা সৃষ্টি করার উস্কানি বলে মনে হয় না? পরিশেষে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আজকালকে গত কিছুদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, আমরা বলতেই পারি আসলেই কিছু চাওয়াতেই সুন্দর, পেয়ে গেলে অসুন্দর। সাধারণ যে জনতা, আমাদের যেই প্রোগ্রাম জনতার আওয়াজ, জনতার কাছে আমরা অনুরোধ রাখতে পারি, আপনারা সোচ্চার হন, সচেতন হন। ভবিষ্যৎ বাংলাদেশ, আপনার ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্তটা আপনাকেই দিতে হবে, কোনো রাজনৈতিক দল নিয়ে দেবে না। আমরা ৩৫ দিন আন্দোলন দেখেছি। ৩৫ দিনে একটা দেশের সুশৃঙ্খলতা ফিরে আসে না বলেই আমরা দেখতে পাচ্ছি বিগত ৯-১০ মাসে। আমরা যখন বিগত সরকার যখন পালিয়ে গেল, তখন থেকে আমরাও ঘরে ফিরে গেছি। সাধারণ জনগণের কথা বলছি, যারা রাস্তায় এসেছিলাম, রিক্সা ড্রাইভার, স্কুল শিক্ষক, একজন দিনমজুর, একজন চাকরিজীবী, একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, আমরা যারা রাস্তায় এসেছিলাম, আমার মনে হয় আজকের দিনে আমার মনে হয় আবারও রাস্তায় আসা উচিত। যে সকল রাজনৈতিক দলগুলা দেশের পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে প্রতিহত করা উচিত। আজকে একটা জেনারেশন রক্ত দিল, রক্ত দিয়ে দেশটাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উদ্ধার করার চেষ্টা করলো। আবারও একটা সরকার আসবে, অথবা নতুন প্যাকেটে পুরনো মাল, শুধু প্যাকেটটা মোড়কটাই চেঞ্জ হলো, ভিতরের মালামাল সেই পুরনোই রয়ে গেল। ওই অবস্থা থেকে উদ্ধার হতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে, রুখে দাঁড়াতে হবে। সেই সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে, সেই সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা দশকে একটা সুন্দর বাংলাদেশ গড়তে বাধা দিচ্ছে, একটা সুন্দর রাষ্ট্র কাঠামো গড়তে যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি রাস্তাঘাটে পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে, বিডিআর গুলি করেছে, এখন তারা গুলি করবে না। সেক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা নিরাপদ। এখন হয়তো আমাদেরকে অত জীবন দিতে হবে না, তবে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, আমার স্বার্থে, আপনার স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। ভবিষ্যৎ প্রজন্মে যেন আবারও রক্ত দিয়ে কোনো স্বৈরাচারকে সরাতে না হয়, সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য আমাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে। আবারও রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে যাওয়ার বিপক্ষে যারা দাঁড়িয়েছে, দেশকে সুন্দরভাবে সাজানোর বিপক্ষে যারা দাঁড়িয়েছে, দেশকে একটা সুন্দর রাষ্ট্র কাঠামোর রাস্তায় যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে, দমন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।